প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। হঠাৎ প্রধান নির্বাচন কমিশনার অফিস করছেন না কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গত সপ্তাহের শেষ কর্মদিবসে শেষ বেলায় হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। আমি সেদিনই একটি ভিডিওতে বলেছিলাম যে হঠাৎ প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন, এটি দেখতে হলে আগামী সপ্তাহটা দেখতে হবে, অর্থাৎ এই সপ্তাহটার কথা বলেছিলাম। সেই সাক্ষাতের ফলাফল মনে হয় দেখা যাচ্ছে। কারণ হচ্ছে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস এবং এই চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল গতকাল রোববার, দ্বিতীয় কর্মদিবস ছিল আজ সোমবার। প্রথম কর্মদিবস এবং দ্বিতীয় কর্মদিবস, দুই কর্মদিবসেই প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন অফিসে অনুপস্থিত। অফিসের সূত্র থেকে বলা হচ্ছে যে নাসির উদ্দিন অসুস্থ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন দেখা করলেন, আবার রবিবারে অসুস্থ হয়ে পড়লেন। অনেকে এই অসুস্থটাকে বলছেন অফিসিয়াল অসুস্থ বা পলিটিক্যাল অসুস্থ, এমন কিছু। আমরা বেশ কিছুদিন যাবৎ গত মে মাস থেকে এনসিপির মুখে শুনছি যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এমনকি সেদিন নিবন্ধনের আবেদন জমা দিতে গিয়ে এনসিপির নেতৃবৃন্দ বললেন যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তাহলে কি যেটি ধারণা করা গিয়েছিল যে নির্বাচন নিয়ে আলাপ-সালাপ, নির্বাচনের শিডিউল ঘোষণা বা এরকম কিছু গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশন আলাপে বৈঠকে, কিন্তু সেটি পরিলক্ষিত হচ্ছে না। এর আগে মধ্য জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠক থেকেও বলা হয়েছিল, সেই বৈঠক পরবর্তী যৌথ ঘোষণায় বলা হয়েছিল যে নির্বাচন কমিশনার নির্বাচনের সময়সূচি বা রোডম্যাপ ঘোষণা করবে। গত বৃহস্পতিবারের বৈঠকের ফলে অনেকে ধারণা করেছিলেন যে এমনটা হতে পারে, কিন্তু গতকাল বৃহস্পতিবারের বৈঠকটি ছিল অনলি দুজন মানুষের, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার। নির্বাচন কমিশন সাংগঠনিকভাবে যদি কোনো কর্ম করত বা নির্বাচনী তফসিল ঘোষণা ইত্যাদির জন্য যদি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি হতো, তাহলে ধারণা করি যে পুরো নির্বাচন কমিশন সবাই মিলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতেন, মিটিং করতেন, করে নির্বাচনের ব্যাপারে আলাপ করতেন। কিন্তু সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হলো, রবিবার সোমবার প্রধান নির্বাচন কমিশনার অফিস করলেন না কেন? বৃহস্পতিবার ধারণা করা হচ্ছে যে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টায় প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনারকে সম্ভবত কোনো বার্তা দিয়েছেন। আরেকটি ঘটনা ঘটেছে যে গত সপ্তাহে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার, তার ইমিডিয়েট পাস্ট দুজন প্রধান নির্বাচন কমিশনার অ্যারেস্ট হয়েছেন। 18 নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, 24-এর গত বছর 7 জানুয়ারির নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি অ্যারেস্ট হয়েছেন। আমি গতদিনের সেই ভিডিও যেদিন দেখা করলেন দুজন প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশন, সেদিনই বলেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে কি শঙ্কা কাজ করছে, ভীতি কাজ করছে। বর্তমান পরিস্থিতি তো আসলে ভালো না। আজকে যদি একটা একতরফা নির্বাচন হয় কিংবা একটা বিতর্কিত নির্বাচন হয়, আগামী দিনে মানুষ তো দেখে শেখে, আগামী দিনে কি হতে পারে। আজকে চোখের সামনে দুজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যারেস্ট হয়ে গেছেন।
আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি খানিকটা ভয় শঙ্কা তার মধ্যে তো কাজ করতে পারে যে আজকের দিনটা তো একদিন আগামী হয়ে যাবে, সেই আগামী যখন হবে তখন আজকের বিতর্কিত কর্মকাণ্ডটা আগামীতে যাচাই বাছাই হবে, বিচারের মুখোমুখি হবে। সেই শঙ্কা থেকে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কি ছেড়ে দেমাকে দেবাচি এমন অবস্থার দিকে গেছেন? কারণ বৃহস্পতিবারের বৈঠক 1-to-1 একক বৈঠক, আরেকটি যে রোববার সোমবার অফিস করেননি তিনি, এখন তিনি কি বিদায় নিচ্ছেন? নির্বাচন কমিশন কি পুনর্গঠিত হতে যাচ্ছে? এনসিপির যে দাবি, বেশ কিছুদিন যাবত এনসিপি দাবি করছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, তাদেরই নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশন, আবার তারাই পুনর্গঠন চাইছেন। যেটি হোক না কেন, সিইসি এখন এমনও হতে পারে যে একটা সেফ এক্সিট, অন্ততপক্ষে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজের ভবিষ্যৎ জীবন শঙ্কায় না ফেলে তিনি হয়তো বিদায় নিতে চাইছেন, এমনটাও হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকার চলছে, দেশে নানা বিশৃঙ্খলা চলছে, তারপরেও সরকারটা চলে যাচ্ছে, কিন্তু সরকারের ভেতরে ছিঁড়ে ফেটে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে নানা রকম ভয় শঙ্কা কাজ করছে যে আসলে কি হবে, কি হয়, সব তো হযবরল অবস্থা। তাদের মধ্যেও কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ছে। সরকারের কোনো অঙ্গে কোনো জায়গায় কেউ আসলে ভালো নেই, কেউ স্বস্তিতে নেই, যত কথাই বলুন না কেন। আওয়ামী লীগের পতন হয়ে গেছে, সামনে নির্বাচন হবে কিংবা নির্বাচন হবে কিনা, কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে যারা দায়িত্ব পালন করছেন তারা কেউ কিন্তু স্বস্তিতে নেই, যে স্বস্তির সাথে যে না দেশটা ভালো চলছে, ভালো চলবে, আমরা আগামী দিনে ভালো করে একটা নির্বাচন দিয়ে যাব, কারো মধ্যে স্বস্তির খবর নেই। এটি হচ্ছে বাস্তবতা। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এমন শঙ্কা সবার মধ্যে কাজ করে। এই তারই শঙ্কা থেকে, সেসব শঙ্কার মধ্যে নির্বাচন কমিশনও এই শঙ্কার বাইরে নয়, প্রধান নির্বাচন কমিশনারও এই শঙ্কার বাইরে নয়। তিনি চলে যেতে পারেন নিজেই স্বেচ্ছায়। আমি যেটি বললাম যে আগামী দিনের আগামীর ভবিষ্যৎ কি হবে, কারণ আজকে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়ে গেছে, আগামীতে আজকে যারা দায়িত্ব পালন করছে আগামীতে কেউ রক্ষা পাবে না। আজকে যারা অন্যের প্রতি দমন পীড়ন করছে, যাদের প্রতি আজকে দমন পীড়ন করা হচ্ছে, তারা কিন্তু ছেড়ে দেবে না। বাংলাদেশে আজকে এমন অবস্থা যে কোনো দায়িত্ব পালন করাটা বিপদের কারণ। এজন্য কোনো দায়িত্ব না পালন করাটাই ভালো। আমাকে যদি আজকে কেউ বলে যে এমন একটা দায়িত্বে আসেন, এমন একটা পদে আসেন, অসম্ভব, আমি জ্ঞানত কোনো দায়িত্ব কোনো পদে আসবো না। কেন আসবো না? আমি বুঝতে পারছি বাংলাদেশের আগামীতে কি হবে। আপনি যে কোনো দায়িত্বশীল সরকারি পদে দায়িত্ব পালন করুন না কেন, দায়িত্বশীল বলছি, যে কোনো নয়, দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করুন না কেন, আগামীতে আপনার মাস্ট বিচারের সম্মুখীন হতে হবে। বিশেষ করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমনও হতে পারে এই সরকারের সব কার্যক্রম অবৈধ হয়ে যেতে পারে। যত প্রজ্ঞাপন জারি হয়েছে, যত অধ্যাদেশ জারি হয়েছে, সব অবৈধ হয়ে যেতে পারে। যার কারণে শঙ্কা। এখন আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবারের পরে রবিবার সোমবার অফিস করেননি। এখন দেখার বিষয় আগামীকাল মঙ্গলবার তিনি অফিস করেন কিনা এবং এই অচল অবস্থাটা থাকে কিনা, কিংবা অফিস করলেও তিনি একটি রেজিগনেশন লেটার দিয়ে চলে যান কিনা। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আগামীকাল নাকি প্রধান নির্বাচন কমিশনার অফিস করবেন। এখন দেখার বিষয় যে অফিস করবার পর কি ঘটে। অন্তর্বর্তী সরকার জোর করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চাপিয়ে দিচ্ছে ঢাকা। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব। গতকালকে চূড়ান্তভাবে খবর পাওয়া গেল যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকা কমিশন 3 বছরের জন্য চালু করতে খসড়া সমঝোতায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট জমা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। ওনাদের সঙ্গে সরকারের অনেক দিন ধরে আলোচনা চলছিল। সংস্থাটি বাংলাদেশে একটি অফিস খুলতে চাচ্ছে।
এই আলোচনায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই সংক্রান্ত একটি খসড়া সমঝোতা উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন হয়েছে। এটি আমরা কয়েকজন উপদেষ্টা মিলে পরীক্ষা করব, ফাইনাল খসড়া করে মানবাধিকার কমিশনের কার্যালয়ের প্রধান ভলকার তুর্কের কাছে পাঠাবো। আসিফ নজরুল বলেন, এটা করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা সই করতে পারবো। এর ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস হবে। এই অফিস হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। চুক্তির দ্বিতীয় বছরে দুই পক্ষের সম্মতিতে নবায়ন পর্যালোচনা করা হবে। আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকারের আমলে যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে তারা তাদের পাশাপাশি জাতিসংঘের এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি কার্যালয় বাংলাদেশে করবার একটা পাইকারাই চলছে বলতে গেলে বলতে পারেন। এই মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক আওয়ামী লীগ পতনের সাথে সাথে 2 মাসেরও কম সময়ের মধ্যে গত বছরে 2024-এর 29শে অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন 2 দিনের জন্য। সেই সময় বাংলাদেশের সাথে আলাপ করেছেন যে আমরা এখানে একটা কার্যালয় করতে চাই। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হলে আসলে আমাদের কি লাভ? এর আগে এই ভলকার তুর্ক যখন বাংলাদেশ সফরে এসেছিলেন, এর আগে বিষয়টা নিয়ে আলাপ করেছে। আজকে যেহেতু উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবার এবং স্বাক্ষর করবার পরেই বাংলাদেশে এই অফিসটি হবে, এই জন্য আবারও আলাপ করবার প্রয়োজন মনে করছি। এটি হয়ে আমাদের কি লাভ? আমাদের লাভ নেই, বরঞ্চ আমাদের আরো ক্ষতি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে, এর জাতিসংঘের এই সংস্থাটি থেকে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এখান থেকে বেরিয়ে যাওয়ার চুক্তিতে সই করেছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এর সাথে কোনো সম্পর্ক নেই। মানবাধিকার শুনতে খুব চমৎকার শোনায়। এই যে আজকে বাংলাদেশে এত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার সংস্থাগুলো কোথায়? কেউ কোনো কথা বলছে না তো, কেউ কোনো কথা বলে না, সব ঘুমিয়ে পড়েছে। তেমনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনও তেমনই একটি প্রতিষ্ঠান, এটি একটি ফরমাইশি প্রতিষ্ঠান। এই যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, যেটি হয়েছে, সেটির ব্যাপারে এই সংস্থাটি একটি বিতর্কিত রিপোর্ট দিয়েছে এবং এটি টেম্পার রিপোর্ট, এটি সাজানো একটি রিপোর্ট। এটি এমন একটি সংস্থা, বাংলাদেশে কতজন সরকারি গ্যাজেট প্রকাশ করেছে 834 জন যে মারা গেছে জুলাই আগস্ট সময়কালে। এবং এই মৃত্যুগুলো আসলে কি সহিংসতার মৃত্যু, নাকি ঘূর্ণিঝড়ে মারা গেছে, টর্নেডোতে মারা গেছে, নাকি পাতলা পায়খানায় মারা গেছে, এটা কিন্তু কোনো যাচাই বাছাই করা হয়নি গ্যাজেটের 834 জনের। কিন্তু এই বিতর্কিত সংস্থাটি প্রায় 1400-র উপরে মৃত্যু ঘটেছে এমন বিতর্কিত রিপোর্ট দিয়েছিল। এটি ফরমাইশি, যার দরুন এমন রিপোর্ট দিয়েছিল। এবং এই সংস্থাটি যদি হয়, তাহলে বাংলাদেশে কি কি নেতিবাচক প্রভাব পড়তে পারে, বিনিয়োগের উপর আমাদের নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিছু ব্যবসায়ী মনে করেন যে মানবাধিকার কার্যালয় স্থাপনের ফলে দেশে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে, কারণ কিছু বিনিয়োগকারী হয়তো মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। এটির কারণটা হচ্ছে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস যদি এখানে হয়, এই কমিশনের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার কত নিম্ন পর্যায়ে এটি উন্মোচিত হবে। মানবাধিকার মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর মৌল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘিত হয়, কিন্তু বাইরে প্রকাশিত হয় না, সীমিত আকারে প্রকাশিত হয়। এমন একটি আন্তর্জাতিক অফিস যদি এখানে স্থাপিত হয়, জাতিসংঘের মানবাধিকারের বিষয়টি ন্যাকেজ হয়ে যাবে, যার কারণে আমাদের এখানে বিনিয়োগে ব্যাপক প্রভাব পড়তে পারে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। কারো কারো মতে এই কার্যালয় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি এর কার্যক্রম বিতর্কিত হয়। ইতিমধ্যে এই সংস্থাটি বাংলাদেশে প্রবেশ করবার আগেই বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। জুলাই আগস্টের সহিংসতা নিয়ে একটি বিতর্কিত রিপোর্ট দিয়েছে, যে রিপোর্ট নিয়ে আমাদের এখানে যে সাজানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে আওয়ামী লীগ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হচ্ছে, এই সংস্থার রিপোর্টকে যথেষ্ট প্রভাবাধীন মনে করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম চালাচ্ছে। জাতীয়তাবাদী অনুভূতিতে আঘাত আনতে পারে এই কার্যালয়টি।
কিছু কিছু মানুষ মনে করেন যে এই কার্যালয় জাতীয়তাবাদী অনুভূতিতে আঘাত করতে পারে এবং এটি দেশের সংস্কৃতির প্রতি, আমাদের নিজস্ব দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নাও হতে পারে। এসব নানান নেতিবাচক কারণ আছে যার দরুন পৃথিবীর উন্নত কোনো দেশে, কোন সভ্য দেশে এত বড় জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা, এর শাখা কার্যালয় পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশে থাকার কথা। জাতিসংঘের শাখা কার্যালয় যেহেতু পৃথিবীর বেশিরভাগ দেশে আছে, সেহেতু জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় পৃথিবীর দেশে দেশে থাকার কথা, কিন্তু নেই। কোথায় আছে দেখুন, যেগুলো দুর্বল সংকটাপন্ন দেশ, আমি আগেও বলেছি আবারও বলছি, পৃথিবীর মাত্র 16টি দেশে এর শাখা কার্যালয় আছে। আপনি দেশগুলোর চেহারা একবার একটু যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় আছে, কোন কোন দেশে, মানে যেসব দেশ অন্ধকারে নিয়োজিত সেসব দেশে এর শাখা কার্যালয় আছে। যেসব দেশের শাখা কার্যালয় আছে সেগুলো হচ্ছে বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া। পৃথিবীর যত ব্যর্থ দেশ সেসব দেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় আছে। এমনকি পাকিস্তানেও নেই। আপনি জবাব দিন, আমি সরকারের কাছে জবাব চাইছি। আচ্ছা, এই সংস্থাটির কার্যালয় জাপানে নেই কেন? এই সংস্থাটির কার্যালয় চীনে নেই কেন? ভারতে নেই কেন? আমি পাকিস্তানের কথা বললাম, পাকিস্তানে নেই কেন? রাশিয়াতে নেই কেন? ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নেই কেন? পৃথিবীর সব ব্যর্থ রাষ্ট্র, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা বা এই সব দেশে, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কোন দেশগুলোতে কাজ করে, সেই দেশগুলোতে এই শাখা কার্যালয়, এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কাজ করে সেই দেশগুলোতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা বা শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণ বা সহায়তা করা, সেই দেশগুলোর নিয়মিত বাহিনীর সাথে সহায়তা করার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কাজ করে। এবং সেই দেশগুলোতেই কিন্তু আছে এই মানবাধিকার কমিশনের কার্যালয়। বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে নামানো হচ্ছে যে বাংলাদেশ কি বুর্কিনা ফাসোর মতো দেশ হয়ে গেছে, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়ার মতো দেশ হয়ে গেছে? সেসব দেশে শাখা কার্যালয় আছে, বাংলাদেশেও শাখা কার্যালয় করতে হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সারা বিশ্বকে জানান দেওয়ার ব্যবস্থা করা একটা পাইকারা চলছে। সরকার পরিষ্কার করুন, এবং বাংলাদেশে যারা সুশীল সমাজ আছেন, বিবেকবান যারা মানুষ আছেন, তারা আওয়াজ তুলুন যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় এখানে কেন হবে, কি প্রয়োজন? ইন্ডিয়াতে একটা কার্যালয় করলে তারপরে বাংলাদেশে কার্যালয় করুন, জাপানে একটা করুন, তারপরে বাংলাদেশে করুন। বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া শাখা আছে, বাংলাদেশে থাকবে। বাংলাদেশ কি এই সব দেশের কাতারে ছিল না? 5 অগস্ট 2024 আগে ওইসব দেশের কাতারে ছিল না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যর্থ রাষ্ট্র, যেসব রাষ্ট্রে জাতিসংঘ শান্তি মিশন কাজ করে, যেসব দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন কাজ করে, সেসব দেশের কাতারে নামিয়ে নেওয়া হয়েছে। এর জন্য বাংলাদেশের স্ট্যাটাসটা এরকম দেবার জন্য আজকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলাপ আলোচনা চলছে, এবং অতি দ্রুততার সাথে এর প্রধান ভলকার দূত বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ সফর করে এসেই তিনি একটা বিতর্কিত রিপোর্টও দিয়েছেন। এখন বাংলাদেশে একটি শাখা কার্যালয় খুলতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ কণ্ঠ উচ্চে তুলুন, এরকম শাখা কার্যালয়, আমি বললাম রাশিয়াতে একটা কার্যালয় করে বাংলাদেশে করুন, আমি করব, একমত। কিন্তু সেসব দেশে না করে আমি চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাসের সাথে একই কাতারে নামতে এখনো নামেনি। আমরা বলছি যে বাংলাদেশকে গত 1 বছরে 11 মাসে ভয়ঙ্কর নিচে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই নিচে নামতে চাই না, আমরা উচ্চে উঠতে চাই। যে আমি যে নেতিবাচক কথাগুলো বললাম, এগুলো যদি হয় বাংলাদেশের কপালে খারাপ আছে। কাজেই এই কার্যালয়টি হওয়া থেকে সরকার, এখানে বলা হয়েছে যে সরকার, আসিফ নজরুল সাহেব বলেছেন যে পর্যালোচনা করবে। পর্যালোচনা করুন, এবং আপনারা তো বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশের ভালো চান তো নিশ্চয়ই। বাংলাদেশে যদি ভালো চেয়ে থাকেন তাহলে এই কার্যালয়টি করবার অনুমতি দেওয়া যাবে না। আরেকটি কথা না বললেই নয় যে এটি আন্তর্জাতিক অফিস, জাতিসংঘের একটি শাখা কার্যালয় এখানে হবে,
এই শাখা কার্যালয়টি হবে কি হবে না এটি কিন্তু নীতি নির্ধারণী সিদ্ধান্তের বিষয়। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার নীতি নির্ধারণী সিদ্ধান্তের বাইরে গিয়ে আগ বাড়িয়ে অনেক কর্ম করছেন, এটিও সেটি। এমন কর্ম আপনাদের এখতিয়ারের বহির্ভূত, এখতিয়ারের বাইরে। জাতিসংঘের শাখা কার্যালয় এখানে হবে কিনা কোনো সংস্থা, এটি সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার। আমি বলবো বিএনপি, আমি প্রধানত বিএনপিকেই বলবো এই মুহূর্তে, যেহেতু বিএনপি কার্যরত আছে, বিএনপিরও ভাবা উচিত যে এই ধরনের কার্যালয় বাংলাদেশে হবে কিনা এবং হতে দেওয়া যাবে না। আপনারা ক্ষমতায় আসুন, বিএনপি ক্ষমতায় আসুন, তারপরে সিদ্ধান্ত নেবেন এখানে এটি হবে কি হবে না। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ভালো হবে না, খারাপ হবে। কাজেই এটি বন্ধ হোক, এই তৎপরতা বন্ধ হোক।